প্রাথমিক চাকরি বাতিল মামলাটি আজকে কোর্ট নাম্বার ১১-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের ডিভিশন বেঞ্চে দুপুর ২টো থেকে আইটেম নাম্বার ১ থেকে ৫৩ই শুনানির জন্য লিস্টেড ছিল। তো আজকে এই প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কি গুরুত্বপূর্ণ শুনানি হলো, মহামান্য বিচারপতি কোন বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন কবে এবং আজকের শুনানির সমস্ত বিষয়বস্তুকে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। দেখুন, আমার এই ভিডিওগুলি হয়তো একটু লেন্থে বড় হয়, তার কারণ আমি পুরো বিষয়টিকে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আজকের শুনানির প্রথমেই ম্যাট 1542 অফ 2023 থেকে বলতে উঠলেন একজন আইনজীবী। তিনি মোট ১১৩ জন পিটিশনারদের হয়ে বলতে ওঠেন। তিনি প্রথমেই যেটা বলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল ২৬/৯/২০১৬, সেখানে তিনি একটি বিষয় মহামান্য বিচারপতিদের পড়ে শোনান যে এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে যেটা বলা হয়েছিল যে রিক্রুটমেন্ট রুলস ২০১৬ অ্যাজ অ্যামেন্ডেড, এই বিষয়টা নিয়ে যেটা অ্যামেন্ড করা হয়েছিল ২০১৬ নিয়ে, সেইটাকেই ফলো করা হবে। এবং সেখানে যে প্রসিডিওরগুলো ছিল সিলেকশনের, সেখানে যেটা বলা হয়েছিল যে যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে তাদের তথ্য যাচাইয়ের পর ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রার্থীদের ডাকা হয়েছিল এবং সেটা রুলসেই বলা ছিল। এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটি তিনি মহামান্য বিচারপতিকে বললেন। মহামান্য বিচারপতি এই সময় তাকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট আর ইউ হিন্টিং অ্যাট, অর্থাৎ আপনি এই বিষয়টি দ্বারা কি পয়েন্ট আউট করতে চাইছেন। তো আইনজীবী যেটা জানালেন যে এখানে এই মামলায় যেটা ডিসপিউট, যে কি মোডে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল সেটা নিয়ে তিনি বলতে চান। তিনি রুল 2C-তে যে অ্যাপটিটিউড টেস্টের যে ডেফিনেশন ছিল যে ন্যাচারাল টিচিং এবিলিটি, সেটা তিনি বলেন এবং তিনি বলেন যে এই যে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারে বলা হয়েছে, সেখানে এই যে ন্যাচারাল টিচিং অ্যাবিলিটি সেটা কিভাবে অ্যাসেস করা হবে সে বিষয়ে রুলে বলা হয়নি। অতএব এই যে অ্যাপটিটিউড টেস্ট এবং এই যে ইন্টারভিউ সেটা একসাথেই নেওয়া হয়েছিল, এটাই আইনজীবী মূলত বলতে চাইলেন। মহামান্য বিচারপতি তখন বললেন যে মিস্টার ধরকে আমরা যেটা জিজ্ঞাসা করেছিলাম যে এই নিয়ে কোনো মোডালিটি গাইডলাইন ছিল কিনা, কিন্তু এরকম কোনো মোডালিটি ছিল না। আপনি বললেন যে অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউর জন্য প্রার্থীদের ডাকার নিয়ম ছিল। তখন লয়ার বললেন যে হ্যাঁ, প্রার্থীদেরকে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর জন্য একসাথেই ডাকা হয়েছিল এবং সেটা একসাথেই নেওয়া হয়েছিল। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে তাহলে আপনি কি পয়েন্ট আউট করতে চাইছেন। তখন আইনজীবী জানালেন যে আমি যেটা বলতে চাই, উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল এবং তিনি শুধুমাত্র উত্তর দিনাজপুরের হয়েই বলছেন। তো মহামান্য বিচারপতি তখন তাকে প্রশ্ন করলেন যে আমরা বুঝতে পারছি না আপনি কোন পয়েন্টে বলতে চাইছেন। তখন আইনজীবী জানালেন যে তিনি উত্তর দিনাজপুরের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল এই বিষয়টা বলতে চাইছেন এবং এই নিয়ে তিনি তাদের যে লেটার দেওয়া হয়েছিল, কল লেটার, সেই ইন্টারভিউ লেটারে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল সেটাও তিনি বললেন। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে তাহলে কি কল লেটার আপনাদের সাথে রয়েছে, সেটি দেখান। তখন আইনজীবী জানালেন যে কল লেটারটি তিনি পেপার বুকের সাথে অ্যাটাচ করেননি। মহামান্য বিচারপতি তখন বললেন যে আপনি তাহলে বলছেন যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আপনাদের লেটার দেওয়া হয়েছিল এবং সেটা সেম সিটি এবং সেম ডেটে হয়েছিল। আইনজীবী তখন সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট যেটা সেটা দেখালেন এবং সেখানে তিনি যেটা দেখালেন যে উত্তর দিনাজপুরের ইন্টারভিউয়াররা বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, শুধু একজন বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট কি সেটা তিনি জানেন না। তো এই ব্যাপারে তিনি বললেন যে তার যেটা ফার্স্ট সাবমিশন যে উত্তর দিনাজপুর জেলার রেসপেক্টে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল। এইটা বলার পরেই মহামান্য বিচারপতি আইনজীবীকে জিজ্ঞাসা করলেন যে আপনার ক্লায়েন্টসরা কি ওয়ার্কিং টিচার? আজ তো শুক্রবার, তারা কি করছে? তাদের কি স্কুল নেই? তারা শিক্ষার্থীদের পড়ানোর জন্য ডিউলি বাউন্ড। তারা এখানে কি করছে? তারা এখানে ফান দেখছে, অর্থাৎ তারা এখানে মজা দেখছে। ৮ দিন ধরে শুনানি চলছে এবং তারা ৮ দিন ধরে আছে। তো আইনজীবী তখন কিছু বলতে গেলেন। তো মহামান্য বিচারপতি তখন আরো বললেন যে আপনার ক্লায়েন্টরা তো ইন্টারিম রিলিফ পেয়েছে, তাদের কাজ করা উচিত। তারা কি করছে এখানে? তাহলে তারা তো শিক্ষার্থীদের পড়াচ্ছে না। এখানে আসাটা সেকেন্ডারি ব্যাপার। তাদের ফার্স্ট যে প্রাইমারি কাজ সেটা হচ্ছে স্কুলে পড়ানো। অ্যান্ড দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড অলসো, তারা এটা বুঝতেও পারছে না। তারা যেটা ভাবছে যে তারা চাকরি পেয়েছেন, তারা টাকা পাচ্ছেন, এখন কোর্টে এসে তারা নাটক দেখবেন।
আমরা স্কুলে কাজ করব না, আপনার ক্লায়েন্টসরা এখানে আছে উত্তর দিনাজপুর হতে। আইনজীবী তখন বললেন যে মাই লর্ড, সবাই এখানে আসেনি, 1-2 জন এসছে। মহামান্য বিচারপতি তখন বললেন, আপনার তো তাদের দরকার নেই, তারা কি করছে? স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর সাফারিং। আজকে তো আমি কোনো অর্ডার দিচ্ছি না যে আজই আপনাদের চাকরি চলে যাবে। ডোন্ট বি ওয়ারি, নিজেদের কাজ করুন। এই সময় আইনজীবী যিনি ছিলেন তিনি বললেন যে মাই লর্ড, এই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। তখন মহামান্য বিচারপতি বললেন যে এদের মধ্যে যদি কাউকে বাছা হয়, তারা জাস্টিফাই করতে পারবে যে তারা আজ কেন স্কুল কামাই করেছে? তারা প্রত্যেকেই হয়তো স্কুলে ক্যাজুয়াল লিভ নিয়েছে। যদি আমরা ইচ্ছা করি এই ব্যক্তিদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারি, তারা কোর্টে এসে কি বুঝবে? এটা খুবই দুর্ভাগ্যজনক। অর্থাৎ মহামান্য বিচারপতি যে বিষয়টা আপত্তি জানালেন যে যারা প্রাথমিক শিক্ষক যারা কোর্টে এসে মামলা শুনছেন, মহামান্য বিচারপতির মতে যে তাদের স্কুলে গিয়ে পড়ানো উচিত, এভাবে স্কুল কামাই করে তাদের মামলা শোনা উচিত নয়। কোর্ট প্রসিডিংয়ে তাদের তো কোনো কাজ নেই। এখানে তো আইনজীবীরা সওয়াল করবেন এবং এখানে তো কোনো অর্ডারও হচ্ছে না ফাইনাল। সবাইকে শোনা হবে, তারপরে ফাইনাল অর্ডার দেওয়া হবে। তার ফলে তারা শুধু স্কুল কামাই করে কেন প্রত্যেকদিন মামলা শুনছেন? তো এই বিষয়টা নিয়ে মহামান্য বিচারপতি কিন্তু আপত্তি জানালেন এবং তিনি কড়া ভাষায় কিন্তু কিছু মন্তব্য রাখলেন এবং তিনি বললেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা স্কুল কামাই করে এভাবে এসে মামলা শুনছেন। তো এরপরে আইনজীবীকে মহামান্য বিচারপতি বললেন যে আপনার যা সাবমিশন সেগুলো একটু শর্টে বা ব্রিফলি করুন। তো আইনজীবী তখন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দেখালেন এবং সেখানে তিনি যেটা বলতে চাইলেন যে অ্যাবসেন্স অফ এনি গাইডলাইন ইন রুলস, কোর্ট এটা বলতে পারে না যে সেটা কিভাবে করা উচিত। অর্থাৎ যে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারে এক্ষেত্রে কোনো গাইডলাইন ছিল না অ্যাজ সাচ রুলে যে সেটা কিভাবে নেওয়া হবে, তার ফলে কোর্ট এটা কিভাবে নেওয়া হবে সেটা বলতে পারে না। এবং তিনি আরও বলেন যে এখানে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ একসাথে নেওয়া হবে এমন প্রভিশন রুলেই ছিল এবং সেই মতো প্রার্থীদেরকে লেটার দিয়ে কল করা হয়েছিল এবং উত্তর দিনাজপুরে সবার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল। এরপরে তিনি রুল 8-এর সাবরুল 5-এর বিভিন্ন পয়েন্ট দেখালেন যে এই যে সিলেকশন প্রসেসটি সেটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশড হয়েছিল। তো মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন যে প্রত্যেকটি জেলার জন্য কি আলাদা আলাদা ডিপিএসসি ছিল? তখন আইনজীবী জানালেন হ্যাঁ, এবং তিনি আরও বললেন আইনজীবী যে যারা রিট ফাইল করেছিল তারা সব ডিস্ট্রিক্টকে একসাথে করেছে। তো এখানে এই যে রিট পিটিশনটা সেই পিটিশনটা এন্টারটেন করা যাবে কি যাবে না এই বিষয়টা নিয়েই ডিসাইড করা উচিত। কোনো ডিপিএসসিকে এখানে পার্টি করা হয়নি এবং সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটি আইনজীবী জানান যে তিনি বারবার পড়েছেন এবং তিনি এটা মনে করছেন যে এখানে কোনো এভিডেন্স নেই বা কোনো ট্যাঞ্জেবল ফ্যাক্টস নেই যেটার থেকে বলা যায় যে এখানে করাপশন হয়েছে। তো এখানে যদি করাপশন হয়েছে এটা বলা যায় তাহলে সেটাকে প্রুভ করতে হবে এবং এখানে যে ব্যক্তি যারা বিভিন্নভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কেউ গিলটি বা তাদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি কোর্টে, তার ফলে এখানে প্রাইমারিতে করাপশন হয়েছে সেটা বলা যাবে না। এবং জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো যে প্রথমে সাবমিশন লিখতে হবে, তারপরে অবজারভেশন, তারপরে কনক্লুশন, এই সমস্ত ফরম্যাটে এই জাজমেন্টটা দেওয়া হয়নি এমনটাও আইনজীবী জানান। তো মহামান্য বিচারপতি তখন বলেন যে দেখুন এই যে জাজমেন্টের ব্যাপারটা সেটা ভ্যারিজ করে কোনো বিচারপতির ক্ষেত্রে, কোনো বিচারপতির ক্ষেত্রে। তো প্রত্যেকটা বিচারপতি যে একই ফরম্যাটে জাজমেন্ট লিখবেন তা নয়। তো তারপরে যেটা বলেন আইনজীবী যে তারা যখন চাকরি পেয়েছিলেন তখন আনট্রেন্ড হিসাবে, কিন্তু এরপরে তারা 2019 সালের মধ্যে ট্রেনিং কমপ্লিট করে নিয়েছেন এবং এরপরে সেকশন 165 নিয়ে আইনজীবী কিছু বক্তব্য রাখেন। মহামান্য বিচারপতি তখন প্রশ্ন করেন যে এই যে রুলস তার প্রত্যেকটি সাব ক্লজে বলা হয়েছে প্যানেল, এবং প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট বলতে গেলে যেটা বোঝানো হয়েছে যে সেটাকে পাবলিশড হতে হবে। তো এখানে তো প্যানেলটা পাবলিকেশনই করা হয়নি। তখন আইনজীবী জানান যে মাই লর্ড, দেয়ার ইজ নো প্রভিশন অফ পাবলিকেশন অফ প্যানেল ইন পাবলিক ডোমেন। অর্থাৎ এই যে প্রাইমারির প্যানেল, এই প্যানেলটা পাবলিকেশন করার জন্য কোনো প্রভিশনই ছিল না। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে এখানে যে ডেফিনেশন আছে প্যানেলে সেই ডেফিনেশনে কিন্তু বলা হয়েছে পাবলিকেশনের ব্যাপারটা। তো আইনজীবী তখন বিভিন্ন রুল পড়তে লাগলেন। তো মহামান্য বিচারপতি তখন প্রশ্ন করলেন আইনজীবীকে যে ধরুন আমি একজন পার্টিসিপেন্ট, আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি আমার রেজাল্ট দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একদিন সকালে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। যদি প্যানেলই না পাবলিশড হয় তাহলে তো সব কিছু নিয়ে সন্দেহ হবে। তো তাহলে আপনারা এই বিষয়টা নিয়ে কি বলবেন, প্যানেল পাবলিকেশনের বিষয়টা নিয়ে?
তখন আইনজীবী বলেন, মাইলর্ড, উত্তর দিনাজপুরের ডিপিএসসিতে প্যানেলকে পাবলিশ করা হয়েছিল বা টাঙানো হয়েছিল এরকম। মহামান্য বিচারপতি তখন বলেন যে এটা কোথায় আছে দেখান, যে এই যে আপনার বক্তব্য যে উত্তর দিনাজপুরের প্যানেল পাবলিশড হয়েছিল ডিপিএসসিতে, সেটা কি আপনি আপনার যে কম্পাইলেশন সেখানে কি দিয়েছেন? তো আইনজীবী জানান যে প্যানেলটা পাবলিকেশন হয়েছিল, এবং এরপরে আইনজীবী আরও বলেন যে যারা অভিযোগ করছে প্যানেল পাবলিকেশন হয়নি, তারা তো আরটিআই করেও জানতে পারেন তথ্য, যে তারা কত নম্বর পেয়েছেন এই বিষয়টা। তো এই সময় বোর্ডের আইনজীবী জানান যে প্রত্যেকটা ডিপিএসসিতে নাকি প্যানেল পাবলিশ করা হয়েছিল। তো মহামান্য বিচারপতি বলেন যে এই ব্যাপারে কি বোর্ড কোনো ইনস্ট্রাকশন দিয়েছিল? অর্থাৎ মহামান্য বিচারপতি বোর্ডকে জিজ্ঞাসা করলেন যে ডিড ইউ হ্যাভ এনি ডিসিশন অফ পাবলিকেশন অফ প্যানেল, অর্থাৎ প্যানেল পাবলিকেশন নিয়ে কি কোনো ডিসিশন হয়েছিল আপনাদের? তো এক্ষেত্রে বোর্ড কোনো সদুত্তর জানাতে পারলেন না এই বিষয়টা নিয়ে, বোর্ডের আইনজীবী। তো মহামান্য বিচারপতি বললেন যে কেউ গিয়ে একটা প্যানেল পেস্ট করে দিল তা তো হবে না, দেয়ার মাস্ট বি এ সিস্টেম, অর্থাৎ এখানে একটি সিস্টেম থাকতে হবে। তো বোর্ডের আইনজীবী তখন বারবার একটি কথাই বললেন যে প্রত্যেকটি ডিপিএসসিকে প্যানেল দেওয়া হয়েছিল, সেই প্যানেল তারা পাবলিশ করেছিল ডিপিএসসি ওয়াইজ। তো মহামান্য বিচারপতি বললেন তখন যে এ ব্যাপারে কোনো যে লেটার, প্রত্যেকটি ডিপিএসসিতে যে প্যানেল দেওয়া হয়েছিল সেই লেটার কি বোর্ডের কাছে আছে? তখন বোর্ডের আইনজীবী জানালেন যে এই মুহূর্তে তার কাছে নেই। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে জানতে চাই, প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু আমাদেরকে পুরো ব্যাপারটা জানতে হবে। তো বোর্ডের আইনজীবী তখন আবার বললেন যে আফটার অ্যাপ্রুভাল বোর্ড সমস্ত ডিপিএসসিকে প্যানেল দিয়েছিল পাবলিকেশন করার জন্য। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে এই বিষয়টা তো আপনারা অপোজিশন অফ এফিডেভিটে বলেননি। তো বোর্ডের আইনজীবী তখন জানান যে এই কোশ্চেনটা নাকি রেজডই হয়নি। তো মহামান্য বিচারপতি বোর্ডকে বললেন যে ঠিক আছে, আগের মানে পরের এতে আপনারা এই বিষয়গুলো বলবেন। তো এরপরে আইনজীবী যিনি ছিলেন, সওয়াল করছিলেন অ্যাপিলেন্টসদের হয়ে, তো তিনি রুল 9 এ অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল এই বিষয়টা নিয়ে বলতে লাগলেন। তো এই সময় মহামান্য বিচারপতি তখন জিজ্ঞাসা করলেন যে প্যানেলের ডেফিনেশনে বলা হয়েছে প্যানেল মিনস লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট পাবলিশড বাই দ্য বোর্ড, অর্থাৎ প্যানেলটাকে পাবলিশ করতে হবে, এটা বলা হয়েছে প্যানেলের ডেফিনেশনে। আবার রুল 9 এ বলা হয়েছে বোর্ডের অ্যাপ্রুভালের পরে প্যানেলকে ডিপিএসসিতে পাঠানো হবে। তো এই যে দুটো প্রভিশন, এটা তো একটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করছে। তো আইনজীবী তখন জানান যে আহ, তিনি এই ব্যাপারে আরো কিছু বলতে চাইলেন। তো মহামান্য বিচারপতি তখন আবারও বললেন যে এখানে পাবলিকেশনের ব্যাপারে কিন্তু কোনো ইন্ডিকেশন নেই। প্যানেলের ডেফিনেশনটাকে যা বলা হয়েছে এবং রুল 9 এ যা বলা হচ্ছে সেটা কিন্তু মানে দুটো একসাথে মিলছে না, এই বিষয়টা কিন্তু মহামান্য বিচারপতি বললেন। অর্থাৎ মহামান্য বিচারপতি বারবার এই প্যানেল পাবলিকেশনের বিষয়টা তিনি জানতে চাইছিলেন। তো এরপরে আইনজীবী যেটা বললেন যে ডেফিনেশন অফ করাপশন নিয়ে আইনজীবী বলতে চাইলেন যে দেয়ার ওয়াজ নো করাপশন, অর্থাৎ এখানে করাপশনের যে অভিযোগ করা হচ্ছে সেটা সঠিক নয়, করাপশনের অভিযোগ আনলে সেটাকে প্রুভ হতে হবে, এখানে করাপশন বলা যাবে না। এবং তিনি এই নিয়ে 2007 সালে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দেখালেন, যেখানে করাপশন নিয়ে সুপ্রিম কোর্ট যা ডেফিনেশন দিয়েছে সেটা তিনি বললেন। এবং তিনি এটাও বললেন যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে করাপশন হয়েছিল সেটা প্রুফ হয়ে গেছিল, কিন্তু প্রাইমারিতে এমন কোনো ডকুমেন্ট নেই, এভিডেন্স নেই যার দ্বারা প্রমাণিত হবে যে এখানে করাপশন হয়েছে। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে দেখুন, করাপশন হচ্ছে একটা সিরিয়াস প্রবলেম। তো আইনজীবী তখন বললেন যে মাইলর্ড, যদি এই নিয়োগে মানে এই নিয়োগে করাপশনের এতে যদি বাতিলও করা হয় তবুও নাকি করাপশন কমানো যাবে না। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে করাপশন কমানো যাবে না কেন, তার কারণ মানুষ ভয় পাবে। তো আইনজীবী তখন বললেন যে না মাইলর্ড, মানুষের মোরালিটি চেঞ্জ হওয়া দরকার, তবেই করাপশন কমবে। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে আপনি যেটা বলছেন যে সমাজে করাপশন থাকবে, এটাকে টোটালি মুছে ফেলতে পারা যাবে না, কারণ এটা মানুষের মাইন্ডে গেঁথে রয়েছে। এই মাইন্ডে কেন গেঁথে রয়েছে? কারণ মানুষ যদি কোথাও যায় তাহলে সে সবসময় কিছু টাকা পয়সা দিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে রয়েছে। তো এই যে মানুষ এই যে কোনো কাজের জন্য টাকা দিচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু সিস্টেম। এবং মহামান্য বিচারপতি এটাই বলতে চাইলেন যে যারা অথরিটি, যারা কাজ করে তারাই এর জন্য দায়ী, তারাই মূলত এই সিস্টেমটা গড়ে তোলে। এখন যারা টাকা দিয়েছে তারা যদি বলে যে তাদের কোনো দোষ নেই, তাহলে তো হবে না। আর প্রাইমারিতে মন্ত্রী জেলে, সভাপতি জেলে গেছেন, প্রাইমারির বোর্ড সভাপতি, সিবিআই ইডি তদন্ত চলছে, বিভিন্ন রিপোর্ট জমা পড়ছে। আর আপনারা যদি বলেন যে এখানে কোনো করাপশন হয়নি, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। তাহলে কোর্ট কিভাবে যারা 5 বছর ধরে চাকরি করছে প্রাইমারি তাদেরকে সেভ করবে? এই বিষয়টা নিয়ে আপনারা বলুন, এবং এইটা নিয়ে আমি শুনতে চাই। অর্থাৎ মহামান্য বিচারপতি দুটো পয়েন্টকে খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছেন। এক হচ্ছে করাপশন,
দুই হচ্ছে আম যে প্যানেলটা পাবলিকেশন হয়নি সেই বিষয়টা। তো এখানে যিনি লয়ার ছিলেন তিনি বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু বলতে লাগলেন। তিনি যেটা বললেন যে এখানে ক্লিনচিং কোনো এভিডেন্স নেই যে করাপশন হয়েছে এমন। তো মহামান্য বিচারপতি বললেন যে এখানে কিন্তু এভিডেন্স কিছু আছে যেখানে বোঝা যাচ্ছে যে করাপশন হয়েছে, কিন্তু হয়তো সেটা ফাইনালি প্রুভ হবে কিনা সেটা জানা যায় না। কিন্তু করাপশন হয়েছে এমন এভিডেন্স কিন্তু আছে। তো আইনজীবী তখন বললেন যে মাই লর্ড, যা এভিডেন্স আছে সেগুলোকে প্রুভ হতে হবে। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে সাপোজ তদন্তের পর যারা জেলে গেছেন তাদের যদি সাজা হয়, তারা যদি গিল্টি প্রমাণিত হয়, তাহলে তারা তো হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, ২০ বছর লাগবে তাদের বিচার সম্পন্ন হতে। তাহলে এই ২০ বছর ধরে কি যারা প্রাইমারিতে চাকরি করছে তারা চাকরি করেই যাবে? তখন আইনজীবী জানান যে মাই লর্ড, এটাই বিচার ব্যবস্থা, কি করা যাবে? তখন আইনজীবী আরও বলেন, তিনি কিছু জাজমেন্ট দেখাতে লাগলেন। তো এরপরে তার বক্তব্য শেষ হলো। এবার ম্যাট 1383 অফ 2023 এবং ম্যাট 1409 অফ 2023 থেকে একজন আইনজীবী বলতে লাগলেন অ্যাপিল্যান্টসদের হয়ে। তিনি মূলত অ্যাপটিটিউড টেস্ট নিয়ে বলতে লাগলেন যে পিটিশনাররা আগে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা বলেননি। ইন কোর্স অফ হিয়ারিং সিঙ্গেল বেঞ্চে এই বক্তব্যটা উঠে এসেছিল যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং সেকশন 165 নিয়ে তিনি যেটা বললেন যে ৭ জন পিটিশনারকে ডাকা হয়েছিল, তাদের বক্তব্যের ভিত্তিতেই মহামান্য বিচারপতি স্থির করেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং সিঙ্গেল বেঞ্চের বিভিন্ন অর্ডার তিনি দেখাতে লাগলেন যে ১৩৯ জন পিটিশনারের মধ্যে মাত্র ২৬ জন পিটিশনারকে মহামান্য বিচারপতি এক্সামিন করেছিল এবং মাত্র ৩০ জন ইন্টারভিউয়ারকে এক্সামিন করেছিল মহামান্য বিচারপতি। তো এক্ষেত্রে ২৬ জন পিটিশনার মানে হচ্ছে ১,২৫,০০০ প্রার্থী, যাদের মধ্যে ৪২,০০০ প্রার্থী নিয়োগ পেয়েছিল এবং যার মধ্যে ৩২,০০০ আনট্রেন্ড প্রার্থী। তো এর মধ্যে যাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল 165 এভিডেন্স অ্যাক্টে, তো তাদের পরিমাণ হচ্ছে 0.0208%। তো এদের বক্তব্যের ভিত্তিতে কিভাবে বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি? এই বিষয়টা অনারেবল সিঙ্গেল বেঞ্চ ভুল করেছে বলে কিন্তু আইনজীবী সওয়াল করলেন। তো এই পয়েন্টটা বলার পরেই আজকের শুনানি শেষ হলো। পরবর্তী দিনে যিনি আইনজীবী সওয়াল করছিলেন তিনি আরও সওয়াল করবেন। তো তিনি জানালেন তিনি আরও সওয়াল করবেন এবং মহামান্য বিচারপতি কিন্তু আজকের মতো শুনানি মুলতবি করলেন বা শুনানি শেষ হলো সময়ের অভাবের জন্য। এবং পরবর্তী শুনানির দিন রাখা হলো ৩০শে জুলাই। এই মামলায় পরবর্তী শুনানি আবার ৩০শে জুলাই হবে এবং সেই দিনও কিন্তু যারা অ্যাপিল্যান্টসদের আইনজীবী তারা বলবেন, অর্থাৎ যারা ডিভিশন বেঞ্চে মামলা চ্যালেঞ্জ করে এসছেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে, তারা এখনো বলছেন, তাদের বলা এখনো শেষ হয়নি। এরপরে যারা অরিজিনাল রিট পিটিশনার তারা বলবেন, তারপরে এই মামলাটা কনক্লুশন হবে এবং জাজমেন্ট আসবে। তো আজকের শুনানির পুরো জিস্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।